এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সারা বাংলাদেশের ছাত্র সমাজের হৃদয়ের মনে খুলনার গণমানুষের প্রাণ প্রিয় নেতা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক একজন মানবতার ফেরিওয়ালা জননেতা আলহাজ রকিবুল ইসলাম বকুলকে বক্তব্য রাখছেন। আলহাজ রকিবুল ইসলাম বকুল। ধন্যবাদ ধন্যবাদ বসো 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 ধন্যবাদ ছাত্রদল তাজিম বসো যুবদল জেলা যুবদল জনি বসো 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 এটা কি স্বেচ্ছাসেবক দল বসো বসো ইমতিয়াজ ছাত্রদল তুইন বসো 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 ধন্যবাদ ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা বর্তমানে জননেতা জনাব মনিরুজ্জামান মন্টু। আমাদের মাঝে উপস্থিত আছেন ৭১ সালে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যিনি রণাঙ্গনে অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, আমাদের কাছে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব, এ দেশবাসীর কাছে একজন সম্মানিত ব্যক্তিত্ব, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বীর বিক্রম সাহেব। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে। আমরা খুলনা জেলার পক্ষ থেকে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই। উনি অত্যন্ত অসুস্থ, তারপরেও উনি কষ্ট করে এসেছেন আমাদের মাঝে। উনি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমরা তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। ঠিক এই মুহূর্তে যখন দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশের মানুষ খুব অসহায় অবস্থায় প্রতিটা দিন পার করছেন, বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন না হাজারো ছাত্র জনতার রক্তে জন্মিত হয়ে নতুন যে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ৫ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেছেন, এর পরবর্তীতে দেশ কোন দিকে যাবে, কিভাবে যাবে, আগামী বাংলাদেশ কিভাবে গড়তে হবে, এই একটি দিশেহারা মুহূর্তে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা ধৈর্য সহকারে তার বক্তব্য শুনবো এবং উনি যে দিক নির্দেশনা দিবেন
খুলনা জেলা বিএনপির প্রতিটা নেতা কর্মী আমরা অক্ষরে অক্ষরে তা পালন করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা জেলা মহানগরী তথা খুলনা বিভাগের সকলের প্রাণপ্রিয় নেতা খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্র ইসলাম অমিত। আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা কৃতি সন্তান ছাত্র দলের সাবেক সভাপতি রূপসা খুলনা তেরোখাদার কৃতি সন্তান খুলনা জেলা সকলের কাছে অত্যন্ত মা মাটি মানুষের আদরের সন্তান হিসেবে যিনি পরিচিত, খুলনা জেলা বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে যিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। উপস্থিত আছেন আমাদের আর এক কৃতি সন্তান খুলনা বিভাগের, আমরা যাকে খুলনা জেলা মহানগরীর সন্তান বলে ভাবি, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। উপস্থিত আছেন আমাদের এক শ্রদ্ধ ব্যক্তিত্ব সাংবাদিক কাগজি ভাই। উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মানা ভাই, সাবেক সংসদ সদস্য বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান মুজিব ভাই। উপস্থিত আছেন আমাদের বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য সৈয়দ নারগিস আলী। উপস্থিত আছেন আমাদের খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেনেসা সহ খুলনা মহানগর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, জেলা এবং মহানগর কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত খুলনাবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না। আপনারা জানেন 17 বছর লড়াই সংগ্রামের পর 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে গিয়েছিল। এই 17 বছরের লড়াইটা ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই, গণতন্ত্রের লড়াই। সেই লড়াইয়ে আমরা শেখ হাসিনা পতনের মাধ্যমে একটি অধ্যায় সমাপ্ত করতে পেরেছিলাম। আর একটি অধ্যায় বাকি রয়েছে, সেটি হচ্ছে জনগণ ভোট জনগণের কাছে ফিরিয়ে দিবে। জনগণ তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে, পছন্দের ব্যক্তিকে নির্ভয়ে ভোট দিয়ে তাদের পছন্দের সরকার গঠন করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এটা আমাদের সেকেন্ড ধাপের একটি আন্দোলন ছিল, লড়াই ছিল। সেই লড়াই এখন অব্যাহত আছে, সে লড়াই চলছে এবং ইনশাল্লাহ যতদিন পর্যন্ত না সেই ভোটের লড়াই আমরা সেই ভোটের অধিকার আমরা বাস্তবায়ন করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন যখনই এদেশে কোনো ক্রান্তিকাল এসেছে, দুঃসময় এসেছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। 71 সালে দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে কিভাবে লড়াই লড়াই করে বাংলা স্বাধীন করেছিল। 1990 সালে যখন গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে এদেশে কিভাবে
স্বৈরাচার এর সাথে পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল, ঠিক তেমনি ভাবে যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনে রাজপথে নেমেছিল তখন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদল সে আন্দোলনের সমর্থন যুগিয়ে সে আন্দোলনের সাথে সঠিক হয়েছিল। সেখান থেকে এই যাত্রা শুরু এবং সেই যাত্রা আস্তে আস্তে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল। প্রতিটি আন্দোলনের বাঁকে বাঁকে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিটা আন্দোলন আমরা ধাপে ধাপে সফল করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট হাসিনা পতনের পরে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে, জনগণ তার গণতন্ত্র ফিরে পাবে, ভোটের অধিকার মাধ্যমে জনগণ তাদের আগামী দিনে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকার জনগণের সেই আশা আকাঙ্ক্ষাকে সম্মান না দিয়ে বিভিন্ন ভাবে সেইটি প্রলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, সময় যত বেশি দিন যাবে দেশের পরিস্থিতি ততই খারাপের দিকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সরকারের বয়স 6 মাস হতে চলেছে, দ্রব্যমূল্যের গতি হু করে বাড়ছে। সামনে রমজান মাস আসছে, আমরা জানি না প্রতিটা মুসলমান মানুষ সুস্থভাবে তাদের ইফতারি এবং সেহরি করতে পারবে কিনা। আমরা জানি না শান্তিতে তাদের রমজান মাস পার করতে পারবে কিনা। যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, আমরা জানি না সামনের দিনগুলো কিভাবে কাটবে। আমরা চেয়েছি, আমরা বলেছি কিছুদিন আগেও আমাদের স্থায়ী কমিটির সদস্য হাফিজ ভাই সহ আমাদের মহাসচিব স্যার সহ গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে, এই সব উদ্যোগের কথা জানাতে, বলতে অবিলম্বে নির্বাচন দিন, জনগণের সরকার প্রতিষ্ঠা করুন, দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন, তাদের পছন্দের মানুষকে তা ভোট দিয়ে সরকার গঠন করবে। আমরা বিএনপিরা কখনো বলি না যে আমাদেরকে আপনারা ভোট দেন, আমরা বলি পছন্দের মানুষকে ভোট দেন, যাকে খুশি তাকে ভোট দেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেন, এটাই আমাদের দাবি। সেই দাবিকে পাশ কাটিয়ে বিভিন্ন ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করছে, এটা শুভ লক্ষণ নয়। শেখ হাসিনাও ভোট দিতে চাইতেন না, চাইতেন, থাকতে কি পেরেছেন? আমরা সে কথা বলতে চাই না। ভোট না দিলে কি হবে সেটা আমরা বলতে চাই না, জনগণ বলবে। জনগণের ভোট দিয়ে কেউ ছিনিমিনি করলে পরিণতি শেখ হাসিনার মতোই হতে পারে। সুতরাং দ্রুততার সাথে জনগণের ভোট জনগণের হাতে ফিরিয়ে দিন। সংগ্রামী বন্ধুরা, একটি কথা আমাকে বলতেই হয়, আমি শিল্পাঞ্চলের মানুষ। গত কয়েকদিন আগে পাট ও বস্ত্র উপদেষ্টা এসেছিলেন, তিনি মিটিং করেছেন, বলেছেন বন্ধ কলকারখানা চালু করতে তিনি পারবেন না, তিনি লিজ দেবেন। আমাদের শ্রমিক ভাইরা সেটা প্রত্যাখ্যান করেছে, কারণ শেখ হাসিনা লিজ দিয়েছিলেন তার পান্ডা বাহিনীর কাছে। তারা মিলের যন্ত্রপাতি খুলে বিক্রি করে দিয়েছে, জমি বিক্রি করে দিয়েছেন, শ্রমিকের বকেয়া না দিয়ে তা পালিয়ে গিয়েছে। আমরা বলতে চাই অবিলম্বে মিল কলকারখানা চালু করতে হবে। জনগণের একটাই দাবি, শ্রমিকের একটাই দাবি, আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি, পাওনা মজুরি তাকে ফিরে দিতে হবে। আর এই সমাবেশ থেকে বলতে চাই, আমাদের সাবেক পাকপন্থী হাফিজ ভাই এখানে আছেন, জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, ইনশাল্লাহ
নতুন করে আমাদের এই বন্ধ কলকারখানা আমরা চালু করবো ইনশাআল্লাহ। নতুন ভাবে নতুন আঙ্গিকে খালিশপুর খুলনা শিল্পাঞ্চল আমরা তৈরি করব, যেখানে আধুনিক ভাবে কলকারখানা প্রতিষ্ঠিত হবে। জনগণ তার কাঙ্ক্ষিত সেই অতি পছন্দের সেই কাজগুলো তারা করতে পারবেন। আমাদের সন্তানেরা লেখাপড়া শিখবে, আমাদের শ্রমিক ভাইরা তার ন্যায্য মজুরি পাবে, শান্তিতে তারা থাকতে পারবে। পূর্বে সেই শিল্পাঞ্চল খুলনা নগরী তা হারানো গৌরব তা ফিরে পাবে। আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। আমাদের খুলনা মহানগরীতে টিসিবি এবং ওএমএস এর খাদ্যদ্রব্য বিতরণ করা হয় কার্ডের মাধ্যমে। গত সরকারের পান্ডা বাহিনী অবৈধভাবে তারা বিভিন্ন কার্ড নিজেদের পরিবারকে একটি জায়গায় 5টি করে দিয়েছিল, 4টি করে দিয়েছিল, ঠিক কিনা? 5 তারিখে ফ্যাসিস্ট হাসিনা পতনের পরে এই দায়িত্বটা সিটি কর্পোরেশন নিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি ছাত্র নামধারী কিছু অছাত্র এই সব জায়গায় তারা দখল নিয়েছে। ঠিকই আওয়ামী লীগের মতো তারা আওয়ামী লীগের প্রেতাত্মার ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারা এইসব টিসিবি এইসব কার্ডগুলো তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, গরিব মানুষের হক, গরিব মানুষের অধিকার যারা ছিনিয়ে নেবে, জনগণ এবং তথা বিএনপি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা সাবধান করে দিতে চাই, সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের মাধ্যমে সুষ্ঠুভাবে এই কার্ড বিতরণ করা হোক। আর যদি কেউ ছাত্র নাম দিয়ে এইসব অবৈধ কর্মকাণ্ড করতে চায়, আমরা জাতীয়তাবাদী দল জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সেখানে প্রতিবাদ করব, আন্দোলন করব। আমরা একটা কথা বলতে চাই, বিভিন্ন কর্পোরেশনে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন সেক্টরে ছাত্র নাম দিয়ে কিছু অছাত্র, কিছু গুন্ডা বাহিনী অশান্তি নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছে। আমরা শুনতে পাচ্ছি ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বিরক্ত। আমরা জানি 5ই আগস্টের পরে ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবে ছাত্ররা যারা অংশ নিয়েছিল তারা সবাই পড়ালেখায় ফিরে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে। সেই সব ছাত্রদের সেন্টিমেন্টকে ধারণ করে যারা অছাত্রগুলো যারা এই সব অপকর্ম করবে, ছাত্রদের গৌরবজ্জ্বল ভূমিকাকে যারা ধ্বংস করার চেষ্টা করবেন, নষ্ট করার চেষ্টা করবেন, জাতীয়তাবাদী ছাত্র দল সমাজ ছাত্রকে সাথে নিয়ে তা রুখে নেবে ইনশাআল্লাহ। এবং যেখানে এই টাইপের ঘটনা ঘটবে সেখানে প্রতিরোধ করতে হবে, সেখানে প্রতিবাদ করতে হবে। সেই সাথে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ জনগণের পক্ষে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথাই বলতে চাই, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা যেভাবে অতীতে রাজপথে ছিলাম, এখন যেভাবে আছি, ইনশাআল্লাহ আগামীতে সেভাবে থাকবো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, জাতীয়তাবাদী দল, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন নিয়ে আমরা মাঠে নেমেছি, জনগণের সেই স্বপ্ন আমরা পূরণ করবো, তবেই আমরা ঘরে ফিরে যাবো। সে পর্যন্ত সকলকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। প্রিয় সমাবেশ, আমাদের আজকের সমাবেশ সফল করার জন্য ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এম এ সালাম। সমাবেশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকে এই সমাবেশের প্রধান বক্তা, খুলনার মাটি মানুষের প্রিয় নেতা, রূপসা তারকাটা দীঘলিয়ার আদরের সন্তান, ছাত্র দলের সোনালী বচন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, নেতা আজিজুল বাড়ি হেলান বক্তব্য রাখছেন
আমি প্রথমে আপনাদেরকে আমাদের নেত্রে মানুষের নেত্রে উন্নয়নের নেত্রে উৎপাদনের নেত্রে দেশ নেত্রে এবং বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী খুলনা মাসে গত 17 বছর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের থেকেও এই ফ্যাসিবাদ বিরোধী এই মাফিয়া বিরোধী আন্দোলনকে তিনি বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে রাজপথে ছড়িয়ে দিয়েছেন, পরিকল্পনা জুগিয়েছেন, অনুপ্রাণিত করেছেন, উচ্চারিত করেছেন এবং মাফিয়াকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। সেই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন। নেতৃবৃন্দ, আজকে আমরা এই প্রকাশ্য সমাবেশের বিভিন্ন দাবিতে করছি, এটা অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের আন্দোলন এবং সংগ্রামের জন্য। আমরা ভেবেছিলাম 5 আগস্টে আমরা যে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, 5 আগস্টে মাফিয়াকে পরাজিত করেছি, তাদের বিরুদ্ধে আমাদের যে গণতান্ত্রিক যাত্রা, আমাদের যে নির্বাচনী আবহাওয়া, সেই আবহাওয়ায় আমরা রাজনীতি করব। কিন্তু আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার তার অনভিজ্ঞতা, তার অদক্ষতা, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আজকে আমাদের এই পাবলিকলি বিভিন্ন দাবিতে আমাদের সমাবেশ করতে হচ্ছে। আজকে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে আমাদের গণ-অভ্যুত্থানের চেতনাকে, আমাদের গণ-অভ্যুত্থানের সফলতাকে আজকে বিপদাপন্ন করে তুলছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অদক্ষতা এবং অভিজ্ঞতা। আপনারা দেখছেন যে এই সরকার, এই ডক্টর ইউনূস সরকার ছিল আমাদের সম্মিলিত জনসমর্থনের সরকার, আমাদের সম্মিলিত লড়াইয়ের সংগ্রাম সরকার, আমাদের সম্মিলিত সংগ্রামের সরকার। এই সরকারের কোন ব্যর্থতা মানে আমাদের বাংলাদেশের ব্যর্থতা, আমাদের অভ্যুত্থানের ব্যর্থতা, আমাদের সমস্ত আন্দোলন এবং সংগ্রামের ব্যর্থতা আমরা বারবার বলে যাচ্ছি। আমরা সরকারকে আস্থায় নিয়ে সমস্ত ভাবে সরকারকে সহায়তা করতে চাইছিলাম এবং করেছিলামও, কিন্তু সরকার আমাদের জনগণকে এখন আস্থা নিতে পারছে কিনা আমরা সেইটা নিয়ে আজকে প্রশ্নের সম্মুখীন। কারণ আমরা যে অভ্যুত্থান করেছিলাম, 17 বছর ব্যাপী লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য, কিন্তু মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়েছেন আপনি বিভিন্ন রকম টার্মিনোলজি। কখনো সংস্কার বলছেন, কখনো ফ্যাসিবাদের বিচার বলছেন। আমরা পরিষ্কার করে বলেছি ফ্যাসিবাদকে, এই পরাজিত মাফিয়ার সকলকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা বলেছি বিএনপি প্রথম বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হলে সংস্কারের প্রয়োজন রয়েছে। আমরা বলেছি সংস্কার এবং বিচার সব এবং নির্বাচন সব কিছুর জন্য পথভাবে চলতে পারে, একটিকে থামিয়ে দিয়ে আপনি আরেকটি করতে পারেন না। আজকে বাংলাদেশের আপনার আইন শৃঙ্খলা রক্ষার যে পরিমাণ অবনতি ঘটেছে, আজকে আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনার বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়ার সরকারে আপনি পরিণত করেছেন নিজেকে। কারণ 5 আগস্টের পরে 8 আগস্টে আপনি যখন ক্ষমতা এসেছেন তখন বাসর রাতে বেড়ালটা আপনি মারতে পারেননি। আপনি ছাত্র ভাইদেরকে অনেকটা দাবি যে পরীক্ষা না দিয়ে পাশ করে দিতে হবে, সেই দাবি আপনি মেনে নিয়েছেন। বিএনপি চিৎকার করে বলেছে যে অনেকটা দাবি আপনারা মানতে পারেন না। এই অনেকটা দাবি মানার ফলে আজকে বাংলাদেশে বিভিন্ন রকম দাবি দেওয়ার সরকারের পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে কিভাবে প্রতিবিপ্লবী সিন্ড্রোম আমাদের এই অভ্যুত্থানকে ব্যর্থ করার প্রচেষ্টা চলছে। আপনার বাংলা একাডেমিতে দেখলাম বিভিন্ন রকম হাঙ্গামা শুরু হয়েছে।
আমরা সোনালী ব্যাংক আজকে দেখলাম বিভিন্ন রকম হাঙ্গামা শুরু হয়েছে, রাজপথে কোনো না কোনো প্রতিরোধ বিশৃঙ্খলা শুরু হয়েছে। কারণ আমরা জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের এই পরিবর্তনকে, আমাদের এই বিজয়কে ভালোভাবে মেনে নিতে পারেনি, তাই ষড়যন্ত্র চলছে। আপনার বলেছি প্রশাসনের বিভিন্ন স্থানে এই ফাঁসিবাদের দোষররা প্রকাশ্যে এবং ঘাটতি মেনে রয়েছে। আমরা বলেছি প্রতিবেশী রাষ্ট্র থেকে প্রতিবেশী রাষ্ট্রের প্রেম চাইটাও এই দেশে রয়ে গেছে, যারা আমাদের অভ্যুত্থানকে ব্যক্ত করতে চায়। আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতির জন্য আমরা দেখলাম ডেভিল হান্ট অপারেশন নামে একটি কর্মসূচি চালু করেছে। আমরা স্বাগত জানাই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য ডেভিল হান্ট কর্মসূচিকে। কিন্তু আমাদের প্রশ্ন, এই খুলনা শহীদ হাদিস স্পট থেকে আমাদের প্রশ্ন, ডেভিল কারা, শয়তান কারা, দুষ্ট লোক কারা, এটা সরকারকে নির্ণয় করতে হবে। কারণ এই ডেভিলরা এখনো প্রশাসনে রয়ে গেছে। যে সমস্ত ডেভিলরা পালিয়ে গেছে তারা কিভাবে পালালো? আজকে ডেভিল হান্ট আপনার কর্মসূচিকে আমরা স্বাগত জানাই, কিন্তু ডেভিল কারা এটা আপনাকে সংজ্ঞায়িত করতে হবে। আজকে যে ষড়যন্ত্র চলছে, আমরা সভা থেকে বলতে চাই যে ডেভিল হান্ট যে স্কোয়াড আপনার গঠন করবেন, আপনার সাবেক আইজি বেনজির আহমেদ কি বলেছে, প্রশাসনে নাকি 90% পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের রয়েছে। এখন এই ডেভিল হান্ট স্কোয়াড যেটা করবেন, সেখানে যদি এই 90% লোকের পুলিশ যদি স্কোয়াডে থাকে, তাহলে তারা তো দেখা যাচ্ছে কখনো বিএনপি, কখনো জামাত, কখনো আপনার বামপন্থী সংগঠন, কখনো নাগরিক কমিটি, নতুন যে কমিটিটা আসবে, বিভিন্ন অভ্যুত্থানের শক্তিকে আপনার বিভিন্ন পোর্ট্রেট করে আপনি বাংলাদেশকে অরাজকতা করে তুলতে পারেন। কারণ প্রশাসনে আমরা বলেছি এবং আপনাদের যে বেনজির তিনিও বলেছেন প্রশাসনে পুলিশে 90% লোক নাকি আওয়ামী লীগের, তাদেরকে রেখে আপনি ডেভিল হান্ট যে কর্মসূচি করছেন আমরা স্বাগত জানালেও আমরা সতর্ক করতে চাই সরকারকে, আমাদের বিপ্লবকে নিয়ে বিপ্লবীদেরকে কালিমালিপ্ত করবার জন্য তাল ভরা কিন্তু জনগণ মেনে নেবে না। আজকে বিএনপিকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করবার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করছেন, আমরা বলেছি ভারত আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালিয়েছে 5ই আগস্টের পর থেকে, সেই সমস্ত অপপ্রচারকে একমাত্র দল, রাজনৈতিক দল বিএনপি তাকে মোকাবেলা করবার জন্য আমরা ভারতীয় আমবাসি ঘেরাও করেছি, আমরা সীমান্তভাবে মাঠ পর্যন্ত করেছি। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এই ব্যাপারটিকে কিন্তু মূল্যায়ন করে মুখে চুপ করে বসেছিল, ভারত বিরোধী কোনো কথা কিন্তু বলতে পারেনি। এমনকি এই সরকারও একটা কূটনৈতিক বার্তা ছাড়া কিছু দিতে পারেনি। সুতরাং বিএনপিকে আজকে বিভিন্ন ভাবে বলছেন সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাদের যে বয়ান আপনারা তৈরি করেছেন, সেই বয়ানকে কিন্তু বিএনপি অ্যাকসেপ্ট করেছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আমরা বহিষ্কার করেছি, শোকাজ করেছি, ব্যবস্থা নিয়েছি। কিন্তু আর কোন রাজনৈতিক দল তারা কি সব দুধে দেওয়া তুলসী পাতা তাদের ব্যবস্থা নিয়েছে? এমনকি সরকার, এমনকি এই সরকার, আপনার কি দায়িত্ব? কাউকে গ্রেপ্তার করেছেন? বিএনপি তাদের সীমিত সক্ষমতা দিয়ে বিএনপি তাদের নেতা কর্মীকে আপনার বিচারের আওতায় দিয়েছে, তাদের সেই সাংগঠনিক ব্যবস্থাপনা নিয়েছে। আইন তো আপনার হাতে, আপনি তাদেরকে তো কোনো ব্যবস্থা নিতে পারেন না। তার মানে কি? আপনি যে সংস্কারের কথা বলেন, এই সব সংস্কার প্রশ্নে নতুন বাংলাদেশের দলে প্রশ্নে আমাদের নেতা তারেক রহমান আপনার সরকারের থেকে অন্য রাজনৈতিক দল থেকে এক ধাপ আমরা এগিয়ে দিয়েছি এই সব বিষয়ে নতুন বাংলাদেশ গড়বার জন্য। সুতরাং আমার আরেকটি কথা, আমি দেখলাম যে গতকাল পাট উপদেষ্টা বলেছে আমাদের খুলনার শিল্পাঞ্চল, যে শিল্পাঞ্চলের মূল উপাদান ছিল পাট শিল্প, বলছে তিনি বকেয়া বেতন দিবেন না, তিনি পাট শিল্পটাকে বন্ধ করে দেবেন। আমরা বিএনপি যদি জনগণের সমর্থনে আমরা ক্ষমতায় আসি, ইনশাআল্লাহ খুলনার সেই পাট ঐতিহ্যকে, পাট শিল্প ঐতিহ্যকে বিএনপি ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আবার দেখা হবে আপনাদের সবার সাথে। সবাইকে আগামী দিনে আন্দোলন এবং সংগ্রামে মনে রাখবেন, যারা আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র সরকার এবং অন্যান্য দল করছেন,
তাদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই যে গত 17 বছর আন্দোলন সংগ্রামের কঠিন আগুনে পুড়ে বিএনপি খাঁটি সভা হয়ে বাংলাদেশের হয়েছে। সুতরাং সমস্ত অপশক্তিকে মোকাবেলা করবার মতো সাক্ষরতা আমাদের রয়েছে। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, নির্বাচনের তারিখ না হওয়া পর্যন্ত। আমাদের এখানে মাইক অপারেটরকে বলবো, আওয়াজ কিন্তু কেউ শুনতে পাচ্ছে না, মাইকের সাউন্ড বাড়াতে হবে, মাইকের সাউন্ডটি বাড়াতে হবে। প্রিয় সমাবেশ, আজকের এই ঐতিহাসিক সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম সাহেবের যোগ্য উত্তরাধিকার আমাদের প্রিয় নেতা জনাব অনিন্দ ইসলাম হবে বক্তব্য রাখছেন। জননেতা অনিন্দ ইসলাম হবে। বিসমিল্লাহির-রহমানির-রহিম। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পর আমরা এই হাদিস পাঠ চত্বরে সমাবেশের আয়োজন করেছি। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু। উপস্থিত আছেন আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যিনি কাঁধে কাঁধ মিলিয়ে 9 মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের জন্য লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন, আমাদের সেই পিতৃতুল্য মুরব্বী জননেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। উপস্থিত আছেন খুলনার মা মাটি ও মানুষের নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক বড় ভাই আজিজুল বাড়ি হেলাল। উপস্থিত আছেন খুলনার আরেক প্রিয় মুখ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক বড় ভাই রকিবুল ইসলাম বকুল। উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিয় সহযোদ্ধা বাবু জয়ন্ত কুমার কুন্ডু। খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মানা। খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব বড় ভাই শফিকুল আলম তুহিন। খুলনা জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মমতাজুল ইসলাম। উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য সৈয়দা নারগিস আলী সহ মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এবং দণ্ডায়মান খুলনা জেলার বিভিন্ন উপজেলা এবং পৌর থেকে আগত বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার মা ও বোনেরা, গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্যের শুরুতেই এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে খুলনা জেলা এবং খুলনা মহানগরের যেই সমস্ত সূর্য সন্তানেরা রাজপথ আঁকড়ে ধরে দলের সমস্ত কর্মসূচি নিরবিচ্ছিন্নভাবে আন্তরিকতার সাথে দায়িত্বশীলতার সাথে পালন করেছিলেন, আমার সেই সমস্ত বীর যোদ্ধাদেরকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমি জানি পরিবর্তিত পরিস্থিতিতে হয়তোবা অনেকেরই আজ সামনের কাতারে থাকবার সুযোগ হচ্ছে না, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতা আমাদের প্রিয় নেতা তারেক রহমান ওই মিছিলের শেষ কাতারের শেষ কর্মীটুকুকে
কর্মসূচির কথাও মনে রেখেছেন এবং মনে রাখবেন আমরা বিশ্বাস করি। আমি একই সাথে আজকে এই মঞ্চে যার সভাটি পরিচালনা করবার কথা ছিল খুলনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমাদের প্রিয় সহযোদ্ধা আবু হোসেন বাবুর পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বেশ কয়েকটি দাবি নিয়ে, যার প্রথম দুটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে হবে এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। সত্যি কথা বলতে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই দুটি দাবি নিয়ে আবারও জনগণের সাথে জনগণের কাতারে দাঁড়াতে হবে, মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে হবে। এটি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা কেউ প্রত্যাশা করিনি। দুর্ভাগ্য আমাদের, ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও 6 মাস গত হলেও এই দুটি পরিস্থিতির কোন উন্নতি ঘটেনি। তার কারণ আমার পূর্ববর্তী বক্তারা স্পষ্ট করেছেন, আজও বাংলাদেশের শাসন যন্ত্রে আনাচে কানাচে ফ্যাসিবাদের দোসরেরা বর্তমান। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসরদেরকে বসিয়ে আপনারা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ কায়েম করতে চাইবেন, আর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিটের কথা বলবেন। এটি দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। আজ যে গণতন্ত্র উত্তরণের কথা বলছি, সেই কথা 2009 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে আসছে। আমরা বারংবার বলেছি, বাংলাদেশের জনগণ কাকে ভোট দিবে সেটি একান্ত তাদের সিদ্ধান্ত, কিন্তু তাদের ভোট দেবার স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আপনারা রাজনৈতিক দল গঠন করবেন, ভালো কথা। নতুন রাজনৈতিক মোর্চা গঠন করবেন, ভালো কথা। কিন্তু আপনাদের প্রস্তুতির ঘাটতি পূরণ করবার খায়েশে নির্বাচনী প্রক্রিয়া আপনারা দূরে ঠেলে দেবেন। এটি বাংলাদেশের জনগণ মানে না, মানবে না। আর বাংলাদেশের জনগণ যেটি মানে না এবং মানবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের রাজনৈতিক দল হিসেবে তারাও সেটি মানে না, মানবে না। তাই স্পষ্ট করে বলতে চাই, এই জন দাবি নিয়ে যেন নতুন করে আবারও আমাদেরকে রাজপথে আসতে না হয়। সংস্কার করবেন, ভালো কথা। তার আগে আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। সংস্কার করবেন, ভালো কথা। তার আগে বাংলাদেশের মানুষের 3 বেলা অন্ন সংস্থান নিশ্চিত করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। প্রধান অতিথির বক্তব্য শুনবার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের সভার সভাপতি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্র নেতা যুব নেতা মনিরুজ্জামান মন্টু এখন তার বক্তব্য রাখবেন। মনিরুজ্জামান মন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মহান মুক্তিযুদ্ধের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযুদ্ধের
ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সমরযুদ্ধে যুদ্ধ করেছিলেন সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজুদ্দিন আহমেদ বিক্রম, মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম আমির, মঞ্চে উপবিষ্ট খুলনার গণমানুষের নেতা সাবেক ছাত্র নেতা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি হিসাবে রয়েছেন খুলনার জনগণের কাছে অত্যন্ত প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর শিরোধার ছাত্র রাজনীতির মাতৃগর্ভ সাবেক ছাত্র নেতা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল। উপস্থিত রয়েছেন আমাদের খুলনার মানুষের কাছে অত্যন্ত প্রিয় সাবেক ছাত্র নেতা খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড, উপস্থিত খুলনা মহানগরী বিএনপির আহ্বায়ক আমাদের রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট শফিকুল আলম মানা, শফিকুল আলম তহিন সহ সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আজীবন সংগ্রামী খুলনাবাসী, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকের এই জনসভা কি কারণে? ইতিমধ্যে বক্তাদের বক্তব্য থেকে আপনারা বুঝেছেন বিএনপি সকল সময় জনগণের স্বার্থের পক্ষে কথা বলে, জনগণের দাবির পক্ষে কথা বলে। আজকে 6 মাস অতিবাহিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, একটি নির্বাচিত 5 বছরের জন্য নির্বাচিত সরকারের হানিমুন পিরিয়ড হতে পারে 6 মাস, অন্তর্বর্তীকালীন সরকারের নয়। 6 মাসে জনগণের যা প্রত্যাশা ছিল তার প্রাপ্তি এখন 0। আমরা দেখছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট তারা নির্মূল করতে পারে নাই, আইন শৃঙ্খলার চরম অবনতি। সংক্ষেপে বলতে চাই, পতিত স্বৈরাচারের এই ফ্যাসিবাদের যারা দোষর ছিল তাদেরকে রেখে সুশাসন সম্ভব নয়। সঙ্গত কারণে বিএনপির দাবি অবিলম্বে নির্বাচিত সরকার প্রয়োজন। সেই দাবিতে আজকের এই জনসভা। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন খুলনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার প্রধান অতিথি, রণাঙ্গনের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজুদ্দিন আহমেদ বিক্রম আপনাদের সঙ্গে সামনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মনিরুজ্জামান মন্টু, মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিএনপি নেতৃবৃন্দ, এই অঞ্চলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট ছাত্র নেতা আজিজুল বারী হেলাল, উপস্থিত রয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, এই অঞ্চলের এক প্রিয় নেতা, আমার বাড়ি ভোলা জেলায়, আমাদের এই অঞ্চলের জামাতা জয়ন্ত কুমার কুণ্ডু, উপস্থিত রয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, খুলনা জেলা এবং মহানগরীর নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, প্রিয় জাতীয়তাবাদী শিবিরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
আজকের এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য আমি খুলনার বিএনপি নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পরিবেশ দেখে মনে হয় যে সত্যি আমরা দ্বিতীয়বারের জন্য বোধহয় স্বাধীন হলাম। গত 17টি বছর কি উদ্যোগের মধ্যে আমাদেরকে সভা করতে হতো। ভাই স্লোগানটা একটু বন্ধ করেন প্লিজ, একটু বন্ধ রাখুন। গত 17টি বছর আমাদের জন্য ছিল এক দুঃসহ সময়। এই ফ্যাসিস্ট সরকার এমন কোন অপরাধ দুষ্কর্ম নাই, এমন কোন অত্যাচার নিপীড়ন নাই যেটা বিএনপি নেতা কর্মীদের উপর তারা চালায়নি। তারা ভেবেছিল কিয়ামত পর্যন্ত এইভাবেই তারা তাদের স্টিম রোলার চালিয়ে যাবে, জনগণের ভাগ্য মেয়ে ছিনি মেনে খেলবে। অবশ্যই দেখা গেল যে আল্লাহ রাব্বুল আমিন কাউকে কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না, সেটাই আবার প্রমাণিত হলো। জুলাই আগস্টের এই মহান গণ অভ্যুত্থানে বিএনপির 422 জন নেতাকর্মী শাহাদত বরণ করেছে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। একদল নব্য রাজনীতিক বলার চেষ্টা করে যে অভ্যুত্থান কেবলমাত্র ছাত্ররাই ঘটিয়েছে, অথচ এটি দিবালোকের মতো স্পষ্ট একমাত্র দল বিএনপি গত 17 বছর রাজপথে সরব ছিল। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ত্যাগ স্বীকার করেছে, জীবন দিয়েছে, গুম হয়েছে, অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএনপির নেতা কর্মীরা। একদিনের জন্য আমরা কোনো ছাড় দিই এই ফ্যাসিস্ট সরকারকে। জুলাই আগস্টের আন্দোলনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলিষ্ঠভাবে অংশগ্রহণ করেছে, শুধু আমাদের ফেস্টুন ব্যানারটা ছিল না। তাই কাউকে কাউকে বলার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই আন্দোলন শুরু করেছিল বিএনপি 1907 সাল থেকে, যেটি চূড়ান্ত সাফল্য অর্জন করেছে 5ই আগস্ট তারিখে। আমি বিএনপি এবং ছাত্র জনতার এই লড়াকু সৈনিকদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে পলায়নে বাধ্য করার জন্য। আমরা সংগ্রামী জনতা বারংবার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার জন্য রাজপথে অনেক ত্যাগ স্বীকার করেছি, জীবন বিসর্জন দিয়েছি, বিজয় অর্জন করেছি, কিন্তু বারংবার আমাদের স্বপ্নভঙ্গ হয়। সংগ্রামী জনতার স্বপ্নভঙ্গের জন্য দায়ী প্রধানত এই দল আওয়ামী লীগ। 1971 সালে আমি 27 বছরের তরুণ ছিলাম। পাশের জেলা যশোরে সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন রূপে কর্মরত ছিলাম। মার্চ মাসে যখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তাদের নেতা আত্মসমর্পণ করলেন, জনগণকে অরক্ষিত রেখে নিজেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটলেন। সেই সময় এই নিপীড়িত নির্যাতিত জনগণের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান। ছাত্র যুবকদেরকে সাথে নিয়ে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আমি নিজেই 30 মার্চ তারিখে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করি। সেখানে 8 ঘন্টা ব্যাপী যুদ্ধের পর আমার সহযোদ্ধা সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন শহীদ হন। আমাদেরও বেশ কয়েকজন শাহাদত বরণ করেন। বের হয়ে এসে দেখি চৌগাছা, বেনাপোল এইসব অঞ্চলে বাংলাদেশের পতাকা পথ করে উঠছে। হাজার হাজার ছাত্ররা দৌড়ে এসে আমাকে বলে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। আমি অবাক হয়ে দেখলাম যে এই বাঙালি তো আগে আমরা কখনো দেখিনি। বাংলাদেশের ছাত্ররা অসীম সাহসী, তাদেরকে মাত্র 1.5 মাসের ট্রেনিং দিয়েছিলাম আমরা। জুলাই মাসে গঠিত হয়েছিল
তৎকালীন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিখ্যাত বাহিনী জেড ফোর্স। এই যশোর কুষ্টি অঞ্চল থেকে আমি 500 ছাত্রকে আমার সেনাদল প্রথম ইস্ট বেঙ্গলে ভর্তি করি। এই 500-র মধ্যে 100 সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। তাদের এই আত্মত্যাগ, তাদের রণাঙ্গনে সাহসিকতা ভূমিকা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে। স্মরণ করে না এদেশের স্বার্থান্বেষী রাজনীতিকেরা, যারা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের সম্পর্কে ইতিহাস নীরব। তারা জনগণকে ইতিহাস পরিবর্তন করে শিক্ষা দিতে চায় যে তাদের নেতার বক্তৃতাতে এই দেশ স্বাধীন হয়ে গিয়েছে। এই যে হাজারো মানুষ, লক্ষ মানুষের আত্মদান, বাংলার শ্যামল প্রান্তর যারা রঞ্জিত করেছে বুকের রক্তে, স্বাধীনতার জন্য যারা মূল্যবান জীবন বিসর্জন দিয়েছে, তাকে ত্যাগ তিতিক্ষার কথা স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। আবারও ৭১-এ আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমানের তো স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না। রাজনীতিকরা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছিলেন। তারা জনগণের স্বার্থের চাইতে দলীয় স্বার্থকে ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। ব্যক্তি পূজায় এই দেশে একটা অরাজকতার উদ্বোধন ঘোষণা করে গিয়েছিলেন, যে কারণে আমাদেরকে রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। ৭১-এর যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ, কিন্তু স্বাধীনতার অবহিত পরেই আমরা লক্ষ্য করলাম গণতন্ত্রকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধের মহান অগ্রনায়ক মেজর জিয়াউর রহমানকে, তিনি সেনাবাহিনীর সিনিয়র মোস্ট কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাকে প্রমোশন দেওয়া হয় নাই, জুনিয়রের অধীনে তাকে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হয়েছে। ৭৩ এবং ৭৪-এর ১.৫ বছর আমি তার একান্ত সচিব ছিলাম। এই মহান নেতাকে কাছে থেকে দেখেছি, যার জাগতিক কোনো লোভ লালসা ছিল না। তার একমাত্র কনসিডারেশন ছিল তার দেশ, যে এই দেশের জন্য জীবন বিপন্ন করে স্বাধীনতা ঘোষণা করেছেন। এই দেশটি যাতে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়, সেজন্য তিনি আল্লাহ যখন তাকে সুযোগ দিয়েছেন, সেই ধরনের দায়িত্বভাবে তিনি গ্রহণ করেছেন, পালনও করেছেন। ৭৩ সালে একদিন তিনি অফিসে এসে আমাকে বললেন, অফিস ডাক্তারকে ডাকো, স্টাফ সার্জনকে ডাকো, আমার শরীরটা খারাপ লাগছে। আমি টেলিফোন করে সিএমএস থেকে স্টাফ সার্জন কর্নেল আনোয়ারকে আসতে বললাম। কর্নেল আক্তার একজন নার্সিং অ্যাসিস্ট্যান্ট সামনে নিয়ে সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের কক্ষে প্রবেশ করলেন এবং বললেন যে স্যার আপনাকে একটা ইঞ্জেকশন দিতে হবে। জেনারেল জিয়াউর রহমান তার ইউনিফর্মটা খুললেন এবং তিনি কিছুটা লজ্জিত, একটুখানি এম্বারাসড। আমি দেখলাম তার গেঞ্জিতে ৪-৫টা ছিদ্র বড় বড়। তিনি আমাদের দুজনের দিকে অত্যন্ত কুণ্ঠিত ভাবে হাসলেন। আমি যুদ্ধের সময় তার সাথে একই সাথে রণাঙ্গনে বুলেট ফেস করেছি, পাকিস্তানিদের গোলা ফেস করেছি, কিছুটা স্বচ্ছন্দ ছিলাম তার সাথে। অনেক সিনিয়র হওয়া সত্ত্বেও মাঝে মাঝে দু একটি রসিকতা তার সাথে করতাম। আমি বললাম, স্যার সেনাবাহিনী মেজর জেনারেলকে যে বেতন দেয়, তাতে করে একটা ছিদ্রবিহীন গেঞ্জি তো নিশ্চয়ই আপনি অ্যাফোর্ড করতে পারেন। তিনি বলে, আরে চলছে তো চলুক। অর্থাৎ এত সাধারণ সহজ সাধারণ মানুষ, এত সাধারণ তার জীবনযাত্রা, এত সাধারণ তার খাবার দাবার। তিনি একজন সাধারণ মানুষ এবং একজন প্রকৃত মুক্তিযোদ্ধার উদাহরণ ছিলেন। কেবলমাত্র সীমান্ত অতিক্রম করলে মুক্তিযুদ্ধ হওয়া যায় না। গ্রামে গঞ্জে এখন চতুর্দিকে ভুয়া মুক্তিযোদ্ধারা ছড়িয়ে পড়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের রোল মডেল খুঁজলে আমাদের চোখের সামনে একটি প্রতিচ্ছবি ভেসে ওঠে, যেটি হলেন মেজর জিয়াউর রহমান। 4 বছর রাষ্ট্র শাসন করার পর দেখা গেল এই বিশাল বাংলাদেশে তার কোনো জমি নেই, ঢাকা শহরে তার কোনো বাড়ি নেই। তিনি এমন সহজ সরল জীবন যাপন করেছেন এবং যে বাংলাদেশি জাতীয়তাবাদের সৃষ্টি করে গিয়েছেন, এইগুলোই তো বিএনপির পাথেয়। তিনি আমাদের রোল মডেল। এবং এই কথা আজকে এই কাহিনীর অবতারণা এই জন্য করলাম, আমরা যারা বিএনপি করি
আমাদের সবাইকে আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিতে হবে। আমাদের আদর্শ সৎ দেশপ্রেমিক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের প্রত্যেকটি সদস্য জিয়াউর রহমানের মতো দেশকে ভালোবাসবো, জিয়াউর রহমানের মতো সৎ থাকবো, জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক হব, এই হোক আমাদের আজকের অঙ্গীকার। স্বাধীনতার অপব্যবহৃত পরে আমাদের স্বপ্নভঙ্গ হলো, গণতন্ত্রের বদলে আমরা পেলাম একটা একদলীয় রাষ্ট্র। আমরা দেখতে পেলাম আত্মীয়তন্ত্র, পরিবারতন্ত্র এবং দুর্নীতি, রাজনীতির ব্যাপক দুর্বৃত্তায়ন। অবশেষে কালের পরিক্রমায় আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ষড়যন্ত্রের মাধ্যমে, প্রতিবেশী রাষ্ট্রের সহায়তায়। আওয়ামী লীগের আমলে কি নির্বাচন ছিল? 2018 সালের নির্বাচনে আমরা অনেকেই এখানে অংশগ্রহণ করেছি। আমিও ভোলার একটি আসনে প্রার্থী ছিলাম। এর আগের 6টি নির্বাচনে আমার এলাকাবাসী ভোলা থেকে আমাকে নির্বাচিত করেছিল। 18 নির্বাচনে বাড়িতে গেলাম পুলিশ প্রহরায় 6 বছর পর। সন্ধ্যার পর এসে পুলিশ বাহিনী আমার বাড়িতে ঘিরে রাখলো। পরবর্তী 15 দিন, ইলেকশনের দিন পর্যন্ত ঘর থেকে বেরোতে পারে নাই। এই হলো 2018 নির্বাচন। আমাদের প্রার্থীদেরকে সামনে থেকে গুলি করা হয়েছে। অনেককেই আমার মতো আটকে রেখেছে পুলিশ বাহিনী। ভোটের আগের দিন রাত্রে ব্যালট বাক্স পূর্ণ করা হয়েছে। এইভাবে নির্বাচনে নামে পরপর 3টি প্রহসন আমরা দেখেছি। সেই জন্যই জনগণের মনে প্রধান আকাঙ্ক্ষা, বিশেষ করে যারা নতুন ভোটার রয়েছে তাদের আকাঙ্ক্ষা, কবে তারা একটি ভোট দিতে পারবে, তাদের পছন্দের মানুষকে ভোট দিতে পারবে। কিন্তু এখন এই জুলাই আগস্ট, এই গণ অভ্যুত্থানের পর একদল বুদ্ধিজীবী মাঠে নেমে পড়েছে। এই বুদ্ধিজীবীরা 17 বছর একটা শব্দ উচ্চারণ করে নাই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তারা বরঞ্চ এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে। এখানে মিডিয়া প্রতিনিধিরা রয়েছেন, সেখানে মিডিয়া সম্মেলনে কি ধরনের তৈলমর্দন করা হতো আপনারা সবাই লক্ষ্য করেছেন। এইভাবে এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে চলেছে ক্রমাগত। এখন কিছু কিছু বুদ্ধিবীদ হলে আগে সংস্কার, পরে নির্বাচন, যেই সংস্কারের তারা কথা বলে, দুষ্ট লোকে বলে এই সংস্কারের প্রধান উদ্দেশ্য হলো নির্বাচনের জন্য সময় ক্ষেপণ, নির্বাচন পূর্ববর্তী সময়কে দীর্ঘায়িত করা, এবং তারা ছাত্রদেরকে দিয়ে যে একটা নতুন দল গঠন করছে, এই দলকে সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য এই তথাকথিত সংস্কারের প্রস্তাব সমূহ জনসমক্ষে উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনা চলে গিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেক তো হয়ে গিয়েছে। বাকি যেসব সংস্কার নির্বাচনে করা প্রয়োজন সেগুলো 2-3 মাসের মধ্যেই করা যায়। আর যে সকল দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এইসব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। নির্বাচিত পার্লামেন্ট এই ধরনের সংস্কার করতে পারে। সংবিধান সংস্কার করার অধিকার আর কারো নাই নির্বাচিত প্রতিনিধি ছাড়া। সুতরাং বিএনপির পক্ষ থেকে আমরা দাবি দিয়েছি, স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। যে সমস্ত সংস্কারের কথা আকাশে বাতাসে বেড়ে বেড়াচ্ছে, বুদ্ধিজীবীরা ছড়িয়ে দিচ্ছেন, ছাত্রদের মুখ দিয়ে বলাচ্ছেন, সেই সব সংস্কার নির্বাচিত গণপ্রতিনিধিরা করবে। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। এই ক্ষেত্রে কোন ধরনের আলসেমি দিলে এই দেশের জনগণ সহ্য করবে না। 2 দিন আগে মহাসচিবের নেতৃত্বে আমরা কয়েকজন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমরা তাদেরকে প্রধান যে দাবিটি দিয়েছি সেটি হলো এই বছরের মধ্যে, অতি অল্প সময়ের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন।
আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে, এর উন্নতি সাধন করুন। দ্রব্যমূল্য জনগণের জনজীবনকে বিলম্বিত করছে, সাধারণ মানুষের নাবিশ্বাস হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে। এই সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ। তারপরে আমরা প্রফেসর ইউনূসের দিকে তাকিয়ে এবং যাতে করে রাজনৈতিক দল সমূহের মধ্যে, ফ্যাসিবাদ বিরোধী শক্তি সমূহের মধ্যে কোনো ধরনের বিভেদ না আসে, সেই জন্য আমরা আমাদেরকে বিএনপিকে সংযত রেখেছি। বিএনপি নেতা কর্মীরা যেইভাবে নিগৃহীত হয়েছে, অসংখ্য মিথ্যা মামলা, ৬০ লাখ বিএনপি কর্মী এখনো এই গায়েবী মামলার আসামি হয়ে রয়েছে, সেটাও আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। এই ব্যাপারে তারা অত্যন্ত স্লো, তাদের দৃষ্টি জনকল্যাণের দিকে সবসময় থাকে না। এই সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাদেরকে নিয়েছেন টিমে, প্রফেসর ইউনূস, তাকে আমরা অনেক সম্মান করি। তিনি এই দেশের কৃতি সন্তান, বহির্বিশ্বে ব্যাপক পরিচিতি তার রয়েছে। কিন্তু যে টিমটি তিনি গঠন করেছেন উপদেষ্টা পরিষদে, এদের মধ্যে বেশ কয়েকজন শেখ হাসিনার দোসর ছিলেন। এদের মধ্যে অনেকেই রাষ্ট্র পরিচালনায় একেবারে অনভিজ্ঞ। তারা রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করে তাদের বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য তাদের মধ্যে কোনো একাগ্রতা আমরা লক্ষ্য করি না। কিন্তু বাংলাদেশের জনগণ তো গিনিপেগ নয়। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। যুদ্ধ করে আমরা এই দেশটিকে স্বাধীন করেছি, নানা ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য নয়। জনগণের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক নাই, যারা বাংলার গ্রামকে দেখেনি, যারা শরতের কাশবন দেখেনি, কিভাবে মেঘে কিভাবে উত্তাল বঙ্গোপসাগর পাড়ি দেয় ট্রলারে করে, এইসব দৃশ্য তারা দেখেনি। ঝড় জঙ্গলের মধ্যে চলাঞ্চলের মানুষ কত অসহায় থাকে সাইক্লোনের সামনে। এই ধরনের বাস্তব দুঃখ দুর্দশা ফেস করার কোনো অভিজ্ঞতা তাদের নেই, অথচ আজকে তারাই বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে বসে আছে। তাদের প্রতি আমরা অনুরোধ করে এসেছি, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করুন। এই পুলিশ বাহিনী 17টি বছর ধরে আওয়ামী বাহিনীতে পরিণত হয়েছিল। অনেক মায়ের বুক তারা খালি করেছে, অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা দেখেছি। অপরাধীরা এখনো সমাজ দেখে ঘুরে বেড়াচ্ছে। তাদের শীর্ষ পর্যায়ে 2-1 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, কিংবা সম্মানের সাথে অবসর দেওয়া হয়েছে, কিংবা বদলি করা হয়েছে, কিন্তু তাদের দুষ্কর্মের বিচার তো হয় নাই। এদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আজকে আইন উপদেষ্টা বলেছেন যে অক্টোবর মাসের মধ্যে শেখ হাসিনার দুষ্কর্মের বিচার হবে। আমরা অপেক্ষা করে আছি বহির্বিশ্বের কোন শক্তি কিংবা আন্তর্জাতিক কোন ষড়যন্ত্রী দল যেন এই জুলাই অগস্টে যারা মায়ের বুক খালি করেছে তাদেরকে যেন রক্ষা করতে না পারে। সাগররণী হত্যাকাণ্ডের 115-16 বার খালি তারিখ পরিবর্তন হচ্ছে, একটা চার্জশিট দিতে পারে না বছরের পর বছর। এই হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। জিনিসপত্রের দাম যে বেশি, তার কারণ আওয়ামী আমলে গোটা গড়া সিন্ডিকেট এখনো কার্যকর রয়েছে। তারা বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে এখনো ছিনিমিনি খেলছে এবং তাদের পক্ষে বাংলাদেশের জনগণের প্রকৃত সমস্যার সমাধান করার মতো দক্ষতা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আমরা কতবার নিগৃহীত হবে বাংলাদেশের সংগ্রামী মানুষ। আমি এখানে ছাত্ররা অনেক কৃতিত্ব নেয়, আমরা তাদেরকে কৃতিত্ব দেই। তারা যথেষ্ট সাহস দেখিয়েছে। যে সংগ্রাম বিএনপি 17 বছর ধরে অব্যাহত রেখেছে, চূড়ান্ত পর্যায়ে এসে তারা যোগ দিয়েছে। কিন্তু সাথে সাথে বিএনপি ত্যাগী নেতা কর্মীরা ফাইনাল পুশ না দিলে এই বিজয় অর্জন করা সম্ভব হতো না। আমি যে এলাকার কোন প্রতিনিধি, একটি থানা লালমোহন ভোলার, আমার থানায় 12 জন শহীদ হয়েছে এই 1.5 মাসের আন্দোলনে। এর একজনের ছাত্ররা, এরা রিক্সাওয়ালা, মুদি দোকানদার,
একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ। এই খুলনাতেও 5ই আগস্টের পর 3 জন জাতীয়তাবাদী সৈনিক শহীদ হয়েছেন। আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আবার মানবাধিকার ফিরে পাওয়ার দ্বার প্রান্তে, গণতন্ত্রের দ্বার প্রান্তে উপনীত হয়েছি। যে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য 71-এ মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যে গণতন্ত্রকে আওয়ামী লীগের কারণে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল, আমরা আবার দেখতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন বিপন্ন করে যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেটি যেন বাস্তবে রূপায়িত হয়। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য বিএনপি সংগ্রাম করে যাবে জনগণকে সাথে নিয়ে। আপনারা যারা বিএনপি কর্মী, আপনাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই। অনেক ধৈর্য আপনারা ধরেছেন। যে অত্যাচার নির্যাতন আপনাদের উপরে করা হয়েছে 17 বছর, আপনারা কেউ প্রতিশোধ নিতে চেষ্টা করেন নাই। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করে আছেন কবে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেই জন্য অপেক্ষা করে আছেন। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় জনতা রুদ্র রোষে এই ফ্যাসিস্ট সরকারের কিছু কিছু অত্যাচারে অচলায়তন ভাঙা দেওয়া হয়েছে, সেখানেও বিএনপির কোনো অংশগ্রহণ নাই। সাধারণ মানুষের রুদ্র রোষে তাদের অন্যায়ভাবে অর্জিত সম্পদ লুটপাট করছে। আমরা আশা করব আগামী দিনগুলোতে পুলিশ বাহিনী আরো কার্যকর হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রকৃত অর্থে জনগণের সরকার রূপে জনসমক্ষে আবির্ভূত হবে, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন এবং আইন শৃঙ্খলাকে যথাযথভাবে জনকল্যাণে আপনারা নিবেদন করতে পারবেন। আর একটি কথা, এই রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত দুরূহ কাজ। অনেক সমস্যা সম্বলিত এই রাষ্ট্র। একে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, জনজীবনে যদি শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। এবং সর্বশেষে আমরা দাবি করি এই বছরের মধ্যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ আপনারা ঘোষণা করুন, এবং যাতে করে এই নির্বাচনে যে বিএনপি ক্ষমতা আসবে তার কোনো গ্যারান্টি নেই। জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। যদিও আমাদের দল বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল, এই দলের জনপ্রিয়তা রক্ষার দায়িত্ব আপনাদের সবাইকে, আমাদের সকলের। কোন অনুপ্রবেশকারী যাতে বিএনপিতে প্রবেশ করে এই দলকে নষ্ট করতে না পারে, কোন ধরনের চাঁদাবাজি বা অন্যায় কার্যক্রম না করতে পারে, সেই জন্য জনগণের প্রতিনিধি হয়ে বিএনপি নেতা কর্মীরা আপনারা এদেশে একটি সুষ্ঠু শাসন ব্যবস্থার রক্ষা কবচ হয়ে থাকবেন আগামী দিনে। এটাই আমরা আপনাদের কাছে প্রবেশ করি। সবসময় মনে রাখবেন, এটা জিয়াউর রহমানের দল, এই দেশের সবচেয়ে সৎ দেশপ্রেমিক রাষ্ট্রপতির দল। আমরা যেন জিয়াউর রহমানের এই আদর্শের পতাকাকে বলিষ্ঠভাবে বহন করতে পারি, এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।